সুপ্রিয় শিক্ষার্থী, আজ অনলাইনে ক্লাসের পক্ষ থেকে আবারও তোমাদের শুভেচ্ছা। আজকে আমরা এসেছি নতুন একটা বিষয়ে আলোচনা করার জন্য। আজকে আমাদের পাঠ্যসূচি হচ্ছে প্রেষণা। প্রেষণা চ্যাপ্টারটা তোমাদের বইয়ে আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে হচ্ছে প্রেষণা কাকে বলে, পরবর্তী 2 নাম্বার হচ্ছে মাসলোর প্রেষণা তত্ত্বের চাহিদা, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, এটা আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসি আমরা প্রেষণা কাকে বলে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহিত ও স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকেই প্রেষণা বলে। মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আগ্রহ সৃষ্টি হচ্ছে প্রেষণার উদ্দেশ্য। অন্যভাবে যদি আমরা বলি, প্রেষণা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কর্মদক্ষতার পূর্ণ ব্যবহারের জন্য তাদেরকে অনুপ্রাণিত, উৎসাহিত ও প্ররোচিত করার প্রক্রিয়া, যদি আমরা বিস্তারিতভাবে বলতে চাই। ফলে কর্মী স্বতঃস্ফূর্তভাবে প্রণোদিত হয়ে প্রতিষ্ঠানের নিয়ম কারণ মেনে সে কাজ করতে বেশি আগ্রহী হয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ হয়, কর্মীদের কাজের দক্ষতা বাড়ে, কর্মীদের মনও ভালো থাকে এবং অন্যান্য অনেক। আমরা আর একটু আসি, প্রেষণা শব্দের ইংরেজি হচ্ছে মোটিভেশন। মোটিভেশন শব্দটা আসছে ল্যাটিন মুভার শব্দ থেকে উদ্ভূত। ইংরেজি মোটিভেশন শব্দটি মোটিভ বা অভিপ্রায়ের সাথে সম্পর্কযুক্ত। অভিপ্রায় একটি অভ্যন্তরীণ অবস্থা যা শক্তি যোগায়, কার্য সম্পাদন করায় এবং আচরণকে প্রভাবিত করে, আচরণকে লক্ষ্যের দিকে পরিচালিত করে। অভিপ্রায় ইতিবাচক হলে তা ব্যক্তির মাঝে স্বতঃস্ফূর্ত মনোভাবের সৃষ্টি হয়। তাই ব্যক্তির মাঝে ইতিবাচক অভিপ্রায় জাগ্রত করার প্রক্রিয়াই হচ্ছে প্রেষণা। কোনো কর্মীর কাজ সম্বন্ধে যথেষ্ট জ্ঞান ও দক্ষতা থাকায় কাজের পক্ষে যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন কর্মীর স্বতঃস্ফূর্ত ইচ্ছা বা আগ্রহ। তাই কর্মীদের মনকে প্রভাবিত করে কার্যক্ষেত্রে তাদের সর্বোত্তম সহযোগিতা ও ঐকান্তিকতা লাভ করাই প্রেষণার উদ্দেশ্য। তাহলে আমরা আজকে প্রেষণা কাকে বলে বা প্রেষণা সম্পর্কে একটু আলোচনা করে জানতে পারলাম যে প্রেষণাটা আসলে কোন শব্দ থেকে এসেছে, কাকে বলে, সংক্ষেপে যেটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আসব মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। দেখো, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব উনি 5 ভাগে ভাগ করছেন চাহিদা সোপান তত্ত্বকে। তার আগে আমরা একটু আলোচনায় আসি যে মাসলোর চাহিদা সোপান তত্ত্বটা আসলে কিভাবে এসেছে, কিভাবে উনি এটা দাঁড় করিয়েছেন, সেই সম্পর্কে আমরা আলোচনায় আসব। একটা অভাব বা চাহিদা পূরণ হলে আর একটা অভাব মানুষের সামনে এসে দাঁড়ায়। চাহিদার এই রূপ পরিবর্তনের ধারায় মানুষকে কিভাবে প্রেষিত করা সম্ভব সেই সম্পর্কে মাসলো যে তত্ত্ব দিয়েছেন সেটাই মাসলো চাহিদা সোপান তত্ত্ব নামে পরিচিত। অভাব ও এর পরিতৃপ্তির সাথে প্রেষণার বিষয়টি বিশেষভাবে জড়িত। কিন্তু অভাব অসীম এবং একটি অভাব পূরণ হলেই আর একটি অভাব তার জায়গা দখল করে নেয়। তাই পূরণের সাথে সাথেই অভাব যে এর রূপ পাল্টায় তার উপর পরীক্ষা নিরীক্ষা করে এইচ মাসলো এরূপ একটি প্রেষণা তত্ত্ব দাঁড় করিয়েছেন। তাই তার নাম অনুসারে এই তত্ত্বটির নাম হয়েছে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। তিনি তার তত্ত্বে মানুষের অভাবকে 5 ভাগে ভাগ করেছেন, যা একের পর এক অবস্থান করে এবং পর্যায়ক্রমিকভাবে এদের পরিতৃপ্তির উপর কর্মীর প্রেষণা লাভ বিশেষভাবে নির্ভরশীল। এবার আমরা রেখাচিত্রের সঙ্গে আলোচনা করি যে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। উনি প্রথমেই বলছেন জৈবিক চাহিদা, তারপরে আছে নিরাপত্তা চাহিদা, সামাজিক চাহিদা, আত্মতৃপ্তির চাহিদা, সর্বশেষ হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আমরা
এই 5টা তত্ত্ব নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব, যে এটা কিভাবে একটা অভাবের সঙ্গে যে আর একটা অভাব কতটা জড়িত, বা একটা অভাব পূরণ হলে যে আর একটা অভাব আমাদের সামনে এসে দাঁড়ায়, এইটা আলোচনার মাধ্যমে উঠে আসবে। দেখো, প্রথমেই আসা হচ্ছে আমাদের জৈবিক চাহিদা। আসলে জৈবিক চাহিদাটা কি? ন্যূনতম বাঁচার প্রয়োজনকেই জৈবিক চাহিদা হিসেবে আখ্যায়িত করা যায়। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ প্রয়োজন এই শ্রেণীর চাহিদা অন্তর্ভুক্ত। তার মানে এই শ্রেণীতে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসা। এই যে 5টা মানুষের বেঁচে থাকার যে মৌলিক যে 5টা দরকার, 5টা জিনিসের, এই 5টা জিনিসই হচ্ছে জৈবিক চাহিদার সাথে জড়িত। এই জৈবিক চাহিদার এই 5টা জিনিস, এই 5টা অভাব যখন মানুষের মিটে যায়, তখন সে নিরাপত্তার চাহিদা বোধ করে। দেখো, 2 নম্বর আছে, এরপরে আছে নিরাপত্তার চাহিদা। তার মানে জৈবিক চাহিদার যে 5টা মৌলিক অধিকার আমাদের, অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসা, এই 5টা চাহিদা বা অভাব আমাদের মিটে যাওয়ার পরে আমাদের নিরাপত্তার অভাব বোধটা হয়। এবার নিরাপত্তার অভাবটা কাকে বলে, আমরা সেটা নিয়ে আলোচনা করি। জৈবিক প্রয়োজন পূরণের পর মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় নিরাপত্তা। ভয়হীন, ঝুঁকিমুক্ত ও নিরাপদে বাঁচতে পারার চাহিদাকেই বলে হচ্ছে নিরাপত্তার চাহিদা। সে নিজেকে ও তার পরিবারকে বর্তমান ও ভবিষ্যতের অনিশ্চয়তা, ঝুঁকির হাত থেকে রক্ষা করতে চায়। এজন্য সে চায় চাকরির স্থায়িত্ব, ভবিষ্যৎ নিরাপত্তা, উন্নয়ন ও বাঁচার সুযোগ। এটা গেল নিরাপত্তার চাহিদা। এরপর আসি আমরা সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা কাকে বলে? নিরাপত্তার চাহিদার অভাবের পরেই একটা মানুষ যখন নিরাপত্তার অভাবটা মিটে যাবে, তখন সে সামাজিক অভাবটা বোধ করবে, সামাজিক চাহিদার অভাবটা সে বোধ করবে। এবার সামাজিক চাহিদা কাকে বলে? সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে অন্যদের সাথে মিলেমিশে চলার চাহিদাকে বলে হচ্ছে সামাজিক চাহিদা। মানুষ যখন নিরাপত্তা বোধে তৃপ্ত হয়, তখন সে এই সামাজিক চাহিদার অভাব বোধ করে। সে চায় বন্ধু বান্ধব ও অন্যদের সাথে মিলেমিশে পথ চলতে এবং অন্যদের ভালোবাসা পাওয়ার প্রত্যাশাও সে করে। এ পর্যায়ে সে বিভিন্ন সামাজিক ক্রিয়াকর্মে উৎসাহিত হয় ও নিজেকে সমাজের সাথে সম্পৃক্ত করতে চায়। এটা গেল সামাজিক চাহিদা। এরপরে আসবো আমরা আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তির চাহিদা বলতে কি বুঝি আমরা? প্রথমে জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, সামাজিক চাহিদা পূরণ হবার পরে এর পরের ধাপ হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তির চাহিদা বলতে বোঝানো হচ্ছে সমাজের অন্যদের থেকে বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা সহকর্মীদের থেকে নিজেকে একটু উচ্চতায় এবং উপরে ওঠার আগ্রহকে বোঝায়। এরূপ চাহিদা একজন ব্যক্তির সুনাম, সুখ্যাতি, যশ, অহংবোধ ইত্যাদির সাথে সংশ্লিষ্ট। এ পর্যায়ে সে বড় গাড়ি, বড় বাড়ি, বড় দালানে বড় চাকরি পাওয়ার প্রত্যাশা সে করে। এরপর আসি আমরা আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মতৃপ্তির চাহিদা মিটে যাওয়ার পরে একজন কর্মী আত্মপ্রতিষ্ঠার চাহিদা অভাব বোধ করে। এই যে উপরোক্ত সব কয়টা চাহিদা মিটে যাওয়ার পরে একজন কর্মীর মনে হয় যে আমার এখন আত্মপ্রতিষ্ঠার চাহিদা দরকার। এ পর্যায়ে সে কী করে? আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলতে বোঝা হচ্ছে অবশিষ্ট জীবনে, এমনকি মৃত্যুর পরও সমাজের মাঝে নিজের নাম ও যশকে প্রতিষ্ঠিত দেখতে চাওয়ার চাহিদাকেই বলে হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তারপরে সে মারা যাওয়ার পরও যেন তার নাম, যশ, খ্যাতি মানুষের মুখে মুখে থাকে, মানুষ তাকে মনে করে, এই চাওয়াটাই হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এ পর্যায়ে সে বিভিন্ন শিল্প, সাহিত্য, রাজনীতি, সভা সমাবেশ, স্কুল কলেজ, মন্দির মসজিদ এগুলো প্রতিষ্ঠার মাধ্যমে সে বেঁচে থাকতে চায়, যেন সে নিজেকে মৃত্যুর পরও অমর দেখতে পারে। এরপর আসবো আমরা
এই যে মাসলো যে চাহিদা সোপান তত্ত্বটা দিয়েছেন তার সমালোচনায় আসবো আমরা। যে এই যে উনি যে তত্ত্বটা দিয়েছেন, বিভিন্ন লেখক, দার্শনিক, ব্যবস্থাপকগণরা এরা হচ্ছে সমালোচনা করেছে। দেখে আমরা সেই তত্ত্বের সমালোচনায় আসি। প্রথমে হচ্ছে তত্ত্বটি ব্যাপক গবেষণা সমৃদ্ধ নয়, এটি একটি সাধারণ মানের, তার মানে এই তত্ত্বটা নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। 2 নাম্বার হচ্ছে এ তত্ত্বে আত্মপূর্ণতার যে চাহিদার কথা বলা হয়েছে তা ব্যক্তি ও স্থানীয় কৃষ্টি নির্ভর, তাই দেশ কাল পাত্রভেদে এর গুরুত্বের তারতম্য পরিলক্ষিত হয়। 3 নাম্বার হচ্ছে তত্ত্বটি সাধারণভাবে গুরুত্বপূর্ণ হলেও এর কার্যগত মূল্য খুবই কম। 4 বর্তমানকালের প্রতিষ্ঠানসমূহের কার্য পরিবেশে যে জটিলতা বাড়ছে তাতে নির্দিষ্ট কর্ম পরিবেশে প্রেষণা দানের উপাদান সম্পর্কে তার তত্ত্ব তেমন সহায়তা লাভ করতে পারে না, তার তত্ত্ব তেমন সহায়তা প্রদান করে না। এবার আমরা উপসংহারে আসি। বিভিন্নভাবে সমালোচিত হলেও সার্বিক বিচারের দিক থেকে তার তত্ত্বটি বেশ জনপ্রিয়তা, ব্যাপকতা ও মৌলিকতার দিক থেকে অনন্য। পরবর্তীকালে যারাই প্রেষণা নিয়ে গবেষণা করেছেন বা তত্ত্ব দিয়েছেন তার উপর মাসলোর তত্ত্বের কম বেশি প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা এ পর্যন্ত থাকি। আগামী দিন কোনো বিষয় নিয়ে আমরা সামনে আসবো তোমাদের। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাড়িতে অবশ্যই পড়াশোনা